আপনার ছেলের অবৈধ প্রেমের ফসল ছিল পেটে, শুধু সেই অপরাধে 5 বছর আগে অপারেশন টেবিলে একটা জলজ্যান্ত মেয়েকে আপনি ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছিলেন। চেম্বারের পিনপতন নীরবতা ভেঙে কথাগুলো যেন হাতুড়ির মতো আঘাত করল। ডাক্তার বাছেদ চৌধুরীর হাত কেঁপে উঠল সামান্য। তিনি যে প্রেসক্রিপশনটা লিখছিলেন, কলমের খোঁচায় সেটা ছিঁড়ে গেল। এমনভাবে তিনি নিজের চেয়ারটা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, যেন ইলেকট্রিক শক খেয়েছেন। নাকের ডগা থেকে ভারী ফ্রেমের চশমাটা খুলে সশব্দে টেবিলে ছুঁড়ে দিয়ে বললেন, কি সব ফাজলামি মার্কা কথা বলছো তুমি? সাহস তো কম নয়। ডাক্তারের উল্টো দিকের চেয়ারে বসে থাকা যুবকটির নাম রিফাত। বয়স বড়জোর 25-26 হবে। শ্যামবর্ণের ছেলে, সাধারণ পোশাকে একেবারেই সাদামাটা। কিন্তু তার চেহারায় এমন এক শান্ত ভাব, যা সচরাচর দেখা যায় না। বাছেদ চৌধুরীর এমন রাগ দেখেও রিফাতের চোখের পলক পড়ল না। সে খুব স্বাভাবিক ও ধীর গলায় বলল, আমি তো মিথ্যে বলছি না, ডাক্তার সাহেব। যদি আমার কথা মিথ্যে হতো, আপনি হুট করে এতটা উত্তেজিত হয়ে যেতেন না। ডাক্তারি পেশায় তো সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাটাই নিয়ম, তাই না? কিন্তু আমার কথাটা আপনার সেই 5 বছর আগের গোপন পাপের খতারা চিহ্ন তোটা খুঁচিয়ে দিয়েছে, তাই আর স্থির থাকতে পারলেন না। রিফাতের ঠান্ডা গলার স্বর বাছেদ চৌধুরীর স্নায়ুর ওপর চাপের সৃষ্টি করল। তিনি বুঝলেন, এই ছেলে সাধারণ কোনো রোগী নয়। নিজের কম্পন আড়াল করার আপ্রাণ চেষ্টা করে তিনি ধমকে উঠলেন, শাট আপ! তুমি একটা আস্ত পাতারা চিহ্ন গল। মানসিক বিকারগ্রস্ত। তোমার চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হও। গেট আউট! রিফাত কোনো তর্কে গেল না। ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটিয়ে সে ধীরস্থিরভাবে উঠে দাঁড়াল। তারপর এমন স্বাভাবিক ভঙ্গিতে চেম্বারের দরজা খুলে বেরিয়ে গেল, যেন ভেতরে কিছুই হয়নি, যেন সে আবহাওয়ার খোঁজখবর নিতে এসেছিল। রিফাত বেরিয়ে যেতেই ডাক্তার বাছেদ চৌধুরী ধপ করে চেয়ারে বসে পড়লেন। শরীরটা যেন অবশ হয়ে আসছে। পৌষের এই হাড়কাঁপানো শীতেও তিনি অনুভব করলেন, তার কপালের দুই পাশ বেয়ে ঘাম ঝরছে। হাত বাড়িয়ে টিস্যু বক্স থেকে টিস্যু নিতে গিয়ে দেখলেন হাতটা অনবরত কাঁপছে। বাইরে ওয়েটিং রুমে আর গুটি কয়েক রোগী বসে আছে। তাদের কোনোমতে বিদায় করতে পারলেই তিনি বাঁচেন। 5 বছর ধরে মাটির নিচে চাপা দিয়ে রাখা এক বিভীষিকা আজ আচমকা জ্যান্ত হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। বাসায় ফিরে ড্রয়িং রুমের সোফাটায় পাথরের মতো বসে রইলেন ডাক্তার বাছেদ চৌধুরী। বাইরের হাড়কাঁপানো শীত যেন আজ দেওয়াল ভেদ করে তার হাড়ের মজ্জায় পৌঁছে গেছে। মাথার ভেতরটা ভো ভো করছে। রিফাত নামের ওই ছেলেটার বলা প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো বিঁধে আছে মস্তিষ্কে। 25 বছরের ডাক্তারি জীবনে কত তারা চিহ্ন তো দেখেছেন, কত তারা চিহ্ন তত্ত্ব দেখেছেন, কিন্তু আজকের মতো এমন অসহায় কখনো লাগেনি। নিজের হাতে করা যে পাপ তিনি 5 বছর আগে অপারেশন থিয়েটারের বর্জ্যের ঝুড়িতে ফেলে দিয়ে এসেছিলেন, তা আজ এতটা জীবন্ত হয়ে ফিরে আসবে, তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মলি বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসে স্বামীকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে থমকে গেলেন। বাছেদের মুখটা ছাইবর্ণ হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মলি দ্রুত চায়ের কাপটাটি টেবিলে রেখে পাশে বসে পড়লেন। আলতো করে স্বামীর কাঁধে হাত রেখে উদ্বিগ্ন গলায় বললেন, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ক্লিনিক থেকে ফেরার পর থেকেই তো দেখছি চুপচাপ বসে আছো। শরীর খারাপ লাগছে? বাছেদ চৌধুরী স্ত্রীর স্পর্শে চমকে উঠলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন, যে দীর্ঘশ্বাসে লুকিয়ে ছিল গত 5 বছরের জমানো গ্লানি। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, শরীর ঠিক আছে মলি, মনটা ভালো নেই। আচ্ছা, বিজয়, রিফা আর আমার নাতনি শিলা কই? বাড়িটা এত নিস্তব্ধ কেন? মলি একটু আশ্বস্ত হয়ে বললেন, ওহ, এই ব্যাপার, ওরা তো নিজের ঘরেই আছে। মা মেয়ে মিলে খুনোসুটিতে ব্যস্ত। শিলার হাসির শব্দ পাওনি? দাঁড়াও, আমি ডাকছি ওদের। মলি উঠে গিয়ে রিফাকে ডাক দিলেন। কিছুক্ষণ পরেই 8 মাস বয়সী ফুটফুটে মেয়ে শিলাকে কোলে নিয়ে রিফা ড্রয়িং রুমে এল। রিফার পরনে হালকা নীল রঙের একটা জামা, মুখে স্নিগ্ধ হাসি। শ্বশুরকে দেখে সে বলল, বাবা, আপনি আমায় ডেকেছেন? বাছেদ চৌধুরী নাতনির দিকে তাকালেন। শিলা মায়ের কোলে হাত পা ছুড়ছে। বাছেদ হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ মা, দাদুভাইকে একটু আমার কোলে দাও তো। রিফা হাসিমুখে শিলাকে শ্বশুরের কোলে তুলে দিল। ঠিক সেই মুহূর্তে রিফার ফোনটা বেজে উঠল। সে বলল, বাবা, আপনারা গল্প করুন, আমি একটু ফোনটা ধরে আসি। রিফা ফোন কানে লাগিয়ে অন্য রুমে চলে গেল। ড্রয়িং রুমে এখন পিনপতন নীরবতা। বাছেদ চৌধুরী শিলাকে বুকের কাছে জড়িয়ে ধরে বসে আছেন।
শিশুটি আপন মনে খেলছে, দাদুর চশমাটা ধরার চেষ্টা করছে। এই নিষ্পাপ শিশুটির স্পর্শে বাচ্চাদের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের সেই দৃশ্য। অপারেশন টেবিলের তীব্র আলো, আর রতে ভেসে যাওয়া আরেকটা নিথর দেহ। মলি বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে আর থাকতে পারলেন না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো? কোনো সিরিয়াস কেস ছিল আজ? বাছেদ নাতনির মাথায় হাত বুলোতে বুলোতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর আক্ষেপের সুরে বিড়বিড় করে বললেন, আচ্ছা মলি, ঐশীর মেয়েটা বেঁচে থাকলে এখন কত বড় হতো বলো তো? 5 বছর, তাই না? ঠিক এই শিলার মতোই তো আমার কোলে ঝাঁপিয়ে পড়ত। ঐশী নামটা শোনা মাত্রই মলি বেগমের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি যেন ভূত দেখেছেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। এই নামটা এই বাড়িতে নিষিদ্ধ। গত 5 বছর ধরে কেউ ভুল করেও এই নাম উচ্চারণ করেনি। মলি ভয়ার্ত গলায় ফিসফিস করে বললেন, তুমি হঠাৎ আজ এই পুরনো কথা তুলছ কেন? কি হয়েছে তোমার? বাছেদ কোনো উত্তর দিলেন না। তার চোখের সামনে তখন অতীতের সেই কালো অধ্যায় সিনেমার মতো ভাসছে। ঐশী ছিল বিজয়ের প্রথম প্রেম। ভার্সিটিতে পড়ার সময় ওদের পরিচয়। মেয়েটা ছিল বড্ড সাধারণ, নিম্নবিত্ত পরিবারের। বাছেদ চৌধুরীর মতো সম্ভ্রান্ত ও নামকরা ডাক্তার বাবার ছেলের সাথে ঐশীর সম্পর্ক মেনে নেওয়া ছিল তাদের আভিজাত্যের জন্য অপমানজনক। বাছেদ সরাসরি জানিয়ে দিয়েছিলেন, এই মেয়েকে তিনি কোনোদিন মেনে নেবেন না। কিন্তু তারুণ্যের আবেগে অন্ধ বিজয় তখন বাবার অমতেই ঐশীকে লুকিয়ে বিয়ে করে ফেলে। কিছুদিন সংসারও করে গোপনে। কিন্তু বিপত্তি বাধে যখন ঐশী সন্তানসম্ভবা হয়। ততদিনে বিজয়ের মোহ কেটে গেছে। সে তখন অন্য এক বড়লোকের মেয়ের প্রেমে মগ্ন। ঐশীর অনাগত সন্তান বিজয়ের কাছে তখন বোঝা হয়ে দাঁড়ায়। সে অস্বীকার করে বসে সবকিছু। কিন্তু ঐশী নাছোড়বান্দা, সে তার সন্তানের অধিকার চায়। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন বাছেদ চৌধুরী নিজেই হাল ধরেন। তিনি ছেলেকে আশ্বস্ত করেন, সব ব্যবস্থা তিনি করবেন। ঐশীর চিকিৎসার ভার নেন বাছেদ নিজেই। মেয়েটা বিশ্বাস করেছিল ডাক্তার শ্বশুরকে। কিন্তু সে জানত না, রক্ষকই ভক্ষক হতে চলেছে। ডেলিভারির দিন অপারেশন থিয়েটারে বাছেদ চৌধুরী এক জতারা চিহ্ন ঘন্য সিদ্ধান্ত নেন। সমাজের চোখে সম্মান বাঁচাতে তিনি নিজের হাতে ঐশীর জরায়ুর মূল ধমনীকে তারা চিহ্নটে দেন। অতিরিক্ত তারা চিহ্ন তক্ষ তারা চিহ্ন রনে অপারেশন টেবিলেই ছটফট করতে করতে মারা যায় ঐশী। আর সেই সদ্যজাত শিশু, যে পৃথিবীর আলো দেখার আগেই তার দাদুর হাতেই মৃতারা চিহ্ন তত্ত্বদন পেয়েছিল। বাছেদ চৌধুরী তাকেও বাঁচতে দেননি। অক্সিজেন মাস্কটা ইচ্ছাকৃতভাবে সরিয়ে রেখেছিলেন যতক্ষণ না শিশুটির হৃদস্পন্দন থেমে যায়। নার্স ও বাকিদের জানানো হয়েছিল, কমপ্লিকেশন ছিল, বাঁচানো যায়নি। বাছেদ সেদিন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। পাপের সাক্ষী মুছে গেছে পৃথিবী থেকে। এর ঠিক 2 বছর পর বিজয়ের সাথে রিফার ধুমধাম করে বিয়ে হয়। সবাই ভুলে যায় ঐশীকে। বাছেদ চৌধুরীর ঘোর কাটল মলির ডাকে। মলি কাঁপছেন। বাছেদ শান্ত গলায় বললেন, মলি, আমাদের জীবনে কিছু সময় আসে, যখন আমরা চাইলেও অতীতকে কবর দিয়ে রাখতে পারি না। মাটি খুঁড়ে কঙ্কাল বেরিয়ে আসে। আজ ক্লিনিকে একটা ছেলে এসেছিল। সে সব জানে মলি, সব জানে। মলি ভয়ে সোফায় বসে পড়লেন। সন্ধ্যাটা কেমন যেন ভারী হয়ে উঠল। রাতে বিজয় যখন বাসায় ফিরল, তখন তাকেও ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। অন্যদিন সে হাসিখুশি থাকে, কিন্তু আজ তার মুখচোখ বসে গেছে। বাছেদ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছেন। বিজয় ড্রয়িং রুমে বসে বারবার কপালে হাত ঘষছিল। রিফা মেয়েকে ঘুম পাড়িয়ে বসার ঘরে এল। স্বামীকে এমন অস্থির দেখে সে পাশে বসে কাঁধে হাত রাখল। নরম গলায় জিজ্ঞেস করল, বিজয়, কি হয়েছে? বাবাকেও দেখলাম মন খারাপ করে বসে আছেন, এখন তুমিও এমন করছো। অফিসের কোনো সমস্যা? বিজয় তাকালো রিফার দিকে। এই মেয়েটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু আজ বিজয়ের মনের বাঁধ ভেঙে গেছে। হয়তো বাবার ওই অবস্থা দেখে, অথবা নিজের বিবেকের তাড়নায়, সে আর ভার বইতে পারছিল না। তাছাড়া রিফাত নামের ছেলেটা হয়তো বিজয়ের সাথেও দেখা করেছিল, কিংবা বেনামি কোনো চিঠি পাঠিয়েছিল, সেটা স্পষ্ট নয়, কিন্তু বিজয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে রিফার হাতটা ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। বিজয় কাপা গলায় বলল, রিফা, আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে আমাকে খুলে বলো তো? রিফা উদ্বিগ্ন হয়ে উঠল। বিজয় মাথা নিচু করে বলতে শুরু করল, এ কে সব?
সব শোনার পর রিফা পাথরের মতো জমে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটার সাথে সে 3 বছর ধরে সংসার করছে, যার ঔরসে তার সন্তান হয়েছে, সে আসলে মানুষ নয়, একটা ছদ্মবেশী পিশাচ। রিফা ছিটকে সরে গেল বিজয়ের কাছ থেকে। তার চোখে তখন ঘৃণার আগুন। সে চিৎকার করে বলে উঠল, তোমরা কি মানুষ নাকি কসাই? ছি! নিজের সম্মান বাঁচানোর জন্য একটা অসহায় মেয়েকে অপারেশন টেবিলে ওভাবে মেরে ফেললে? এমনকি নিজের সদ্যজাত সন্তানকেও ছাড়লে না? বিজয় মিনমিন করে কিছু বলার চেষ্টা করল। রিফা, পরিস্থিতি তখন। চুপ করো, পরিস্থিতির দোহাই দিও না। তোমরা ঠান্ডা মাথার তারা চিহ্ননি। ডাক্তার নামের কলঙ্ক তোমার বাবা, আর তুমি একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। যেই হাত দিয়ে তোমরা নিজের সন্তানকে তারা চিহ্ন ন করেছ, সেই হাত দিয়ে আমার মেয়েকে স্পর্শ করবে না। বিজয় মাথা নিচু করে রইল। রিফা আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত পায়ে বেডরুমে গিয়ে ঘুমন্ত শিলাকে কোলে তুলে নিল। আলমারি থেকে নিজের কিছু দরকারি জিনিস আর শিলার কাপড় ব্যাগে ভরে নিল। বিজয় দৌড়ে এল। রিফা, এত রাতে কোথায় যাবে? যেও না প্লিজ, আমাকে বোঝার চেষ্টা করো। রিফা দরজার সামনে দাঁড়িয়ে ঘৃণামিশ্রিত দৃষ্টিতে তাকালো। বলল, তোমার মতো তারা চিহ্নির সাথে এক ছাদের নিচে থাকার চেয়ে রাস্তায় থাকা অনেক বেশি সম্মানের। আমি আমার মেয়েকে নিয়ে চললাম। এই অভিশপ্ত বাড়ির ছায়া যেন আর কোনোদিন আমার মেয়ের ওপর না পড়ে। রিফা বেরিয়ে গেল। বিজয় স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে তখন গভীর রাত, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কিন্তু এই বাড়ির ভেতরের অন্ধকার যেন বাইরের অন্ধকারের চেয়েও 1000 গুণ বেশি গাঢ়। রিফা চলে যাওয়ার পর বাড়িটা শ্মশানের মতো নীরব হয়ে গেল। বাছেদ চৌধুরী নিজের ঘরে বসে সব শুনলেন। মলি বেগমও পাথরের মূর্তির মতো বসে রইলেন। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সম্মান, প্রতিপত্তি, লোকলজ্জার ভয়, সব আজ অর্থহীন। যে সম্মানের জন্য তারা এত বড় পাপ করেছিলেন, সেই সম্মান আজ ধুলোয় মিশে গেছে। নিজের পুত্রবধূর কাছে, নিজের বিবেকের কাছে তারা আজুল তারা চিহ্ন অঙ্গ। 2 দিন সকালে খবরের কাগজের ভেতরের পাতায় একটা ছোট খবর ছাপা হলো। রাজধানীর অভিজাত এলাকায় নামকরা ডাক্তার বাছেদ চৌধুরী, তার স্ত্রী ও পুত্রের মতারা চিহ্নর দেহ উদ্ধার। পুলিশের ধারণা, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তারা 3জনই আত্মহত্যা করেছেন। ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহ থাকতে পারে। বাইরে তখন ঝকঝকে রোদ উঠেছে। কিন্তু চৌধুরী ভিলার জানালাগুলো সব বন্ধ। 5 বছর আগের এক অভিশপ্ত রাতের পাপ আজ ভোরের আলোয় তার চূড়ান্ত বিচার দিয়ে গেল। রিফাত হাসতে লাগল। আর মনে বলল সবে শুরু। সকালের এক কাপ ধোয়া ওঠা কফি হাতে নিয়ে খবরের কাগজে চোখ রাখতেই গোয়েন্দা বিভাগের তরুণ অফিসার আসিফের হাত কেঁপে উঠল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে ছাপা খবরটা দেখে তার চোখ কপালে ওঠার দশা। রাজধানীর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বাছেদ চৌধুরী, তার স্ত্রী ও একমাত্র পুত্রের রহস্যজনক আত্মহত্যা চিহ্নতত্ত্বা। আসিফ কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মাত্র 1 সপ্তাহ। হ্যাঁ, ঠিক 1 সপ্তাহ আগেই তো সে তার ছোট মামাকে নিয়ে ডাক্তার বাছেদের চেম্বারে গিয়েছিল। মামার প্রেসারটা একটু হাই ছিল। ডাক্তার বাছেদ কি সুন্দর হাসিমুখে কথা বললেন, মামাকে অভয় দিলেন, এমনকি আসিফের সাথেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খানিকক্ষণ রসিকতা করলেন। সেই প্রাণবন্ত মানুষটি সপরিবারে আত্মহত্যা করেছেন, তাও আবার স্ত্রী আর যুবক ছেলেকে নিয়ে। এটা কি করে সম্ভব? মানুষের মনের ভেতর কি এতটাই অন্ধকার লুকিয়ে থাকতে পারে যা বাইরে থেকে এক বিন্দুও বোঝা যায় না? ভাবনার মাঝেই পকেটের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, বসো নামটা। আনিসুর রহমান, গোয়েন্দা বিভাগের জাদরেল অফিসার এবং আসিফের মেন্টর। আসিফ গোয়েন্দা বিভাগে জয়েন করেছে খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে 2টো জটিল কেস সলভ করে আনিসুরের গুডবুকে নাম লিখিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর গলার স্বর ভেসে এল। আসিফ, অফিসে এসো, এখনই। আসছি স্যার। আসিফ তড়িঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় জ্যাম ঠেলে যখন সে হেডকোয়ার্টারে পৌঁছালো, তখন আনিসুর রহমান জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। তার হাতে জ্বলন্ত সিগারেট, যদিও তিনি অফিসে সচরাচর ধূমপান করেন না। স্যার, আমায় ডেকেছেন? আনিসুর ঘুরে তাকালেন। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। হারানোর বেদনা সেখানে স্পষ্ট। তিনি ইশারায় চেয়ার দেখিয়ে বললেন, বসো আসিফ। আসিফ বসল। আনিসুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাছেদের খবরটা শুনেছ নিশ্চয়ই? জি স্যার, পত্রিকায় দেখলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিশ্বাস আমারও হচ্ছে না আসিফ।
বাছেদ আমার ছোটবেলার বন্ধু। স্কুল, কলেজ, আমরা একসাথে ছিলাম। ওর এমন কোনো কথা নেই যা আমি জানি না। সুখ দুঃখের সব খবর ও আমাকে শেয়ার করত। ও ছিল মানসিকভাবে অসম্ভব শক্ত একজন মানুষ। সেই লোক হুট করে এভাবে পুরো পরিবার নিয়ে আত্মহত্যার চিহ্ন হত্যা করবে, এটা আমার লজিকের বাইরে। এর পেছনে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। আনিসুর একটু থামলেন, তারপর টেবিলের ওপর হাত রেখে দৃঢ় গলায় বললেন, আমি চাই তুমি এই কেসটা হ্যান্ডেল করো। অফিসিয়ালি এটাকে হয়তো সুই তারা চিহ্ন সাইড কেস বলে ফাইল ক্লোজ করে দেওয়া হবে, কিন্তু আমার মন মানছে না। তুমি ব্যক্তিগতভাবে তদন্ত করো। তোমার ওপর আমার পূর্ণ ভরসা আছে। চিন্তা করবেন না স্যার, আমি আজ থেকেই কাজ শুরু করছি। আসল রহস্য আমি বের করবই। থানা থেকে বেরিয়ে আসিফ প্রথমেই পোস্টমর্টেম রিপোর্টটা সংগ্রহ করল। রিপোর্টটা বারবার উল্টেপাল্টে দেখল সে। রিপোর্টে পরিষ্কার লেখা, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবনের ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনজনেরই মৃতারা চিহ্ন তথ্য হয়েছে। শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ, কেউ জোর করে তাদের মুখে বিষ ঢেলে দেয়নি। তারা স্বেচ্ছায় মৃতারা চিহ্ন তত্ত্বকে বরণ করে নিয়েছে। কিন্তু কেন, একটা পুরো পরিবারকে মৃতারা চিহ্ন তত্ত্বর মুখে ঠেলে দেওয়ার মতো এত বড় কারণ কি হতে পারে? আসিফ সোজা চলে গেল ডাক্তার বাছেদের বাড়িতে। পুলিশ ইতিমধ্যেই বাড়িটা সিলগালা করে দিয়েছে, তবে তদন্তের খাতিরে আসিফের প্রবেশের অনুমতি আছে। কিন্তু সে আগে কথা বলতে চায় পরিবারের একমাত্র জীবিত সদস্য, বিজয়ের স্ত্রী রিফার সাথে। রিফা এখন তার বাপের বাড়িতে আছে। রিফার বাবার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। কলিং বেল চাপতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। আসিফ নিজের পরিচয় দিতেই তাকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়িটা নিস্তব্ধ। মৃতারা চিহ্ন তত্ত্বর শোক যেন এই বাড়ির প্রতিটি ইটে গেঁথে আছে। কিছুক্ষণ পর রিফা এলো। কোলে সেই 8 মাসের শিশু শিলা। মেয়েটির চেহারার দিকে তাকানো যাচ্ছে না। চোখের নিচে কালশিটে, চুলগুলো উস্কো খুস্কো, দৃষ্টি উদ্ভ্রান্ত। মাত্র 24 ঘন্টার ব্যবধানে স্বামী আর শ্বশুর শাশুড়িকে হারিয়ে সে যেন জীবন্ত লাশ হয়ে গেছে। আসিফ গলাটা ঝেড়ে কিছুটা সহানুভূতি মাখানো স্বরে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। এই সময়ে আপনাকে প্রশ্ন করাটা অমানবিক। কিন্তু আপনার পরিবারের মৃতারা চিহ্ন তত্ত্বর রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে কিছু তথ্য জানতে হবে। আশা করি সাহায্য করবেন। রিফা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীর গলায় বলল, কি জানতে চান বলুন, আপনারা তো একই বাড়িতে ছিলেন। শ্বশুর শাশুড়ি, স্বামী সবাইকে তো সুখী মনে হতো। হঠাৎ এমন কি হলো যে ওনারা আত্মহত্যার মতো পথ বেছে নিলেন? মৃতারা চিহ্ন তত্ত্বর আগের রাতে বিশেষ কিছু কি ঘটেছিল? রিফা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কান্নাজৃত কণ্ঠে সে বলল, আমরা অনেক সুখী ছিলাম ভাইয়া। গত 3 বছর ধরে এই সংসারে কোনো অশান্তি ছিল না। কিন্তু সব বদলে গেল এক সপ্তাহ আগের একটা কথায়। কি কথা? আসিফ নড়েচড়ে বসল। রিফা তখন সেই ভয়ঙ্কর অতীতের কথা বলতে শুরু করল। রিফা যখন বলছিল, তার শরীর ঘৃণায় আর ভয় কাঁপছিল। সেদিন রাতে বিজয় আমাকে সব খুলে বলে। আমি সহ্য করতে পারিনি। আমি ওকে ঘৃণা ভরা কথা শুনিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। আমি ভাবিনি ওরা এই অপমানে আর অপরাধবোধে এভাবে মরে যাবে। রিফার কথা শেষ হলে আসিফ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। ডাক্তার বাছেদ চৌধুরীর মতো একজন সম্মানিত মানুষ, যিনি শত শত মানুষের জীবন বাঁচিয়েছেন, তিনি নিজের নাতনির বয়সী একটা ভ্রূণ আর এক অসহায় মাকে নিজের হাতে খুন করেছিলেন। পৃথিবীর আলো দেখার আগেই নিজের রক্তকে হত্যারা চিহ্ন হত্যা করেছিলেন। গল্পটা শিউরে ওঠার মতো। আসিফ থানা থেকে বের হয়ে ভাবতে লাগল। মোটিভ হিসেবে এটা খুবই শক্তিশালী। পাপবোধ মানুষকে কুরে কুরে খায়। রিফা চলে যাওয়ার পর হয়তো তাদের মনে হয়েছে, তাদের মুখোশ খুলে গেছে, সমাজে আর মুখ দেখানোর জায়গা নেই। কিন্তু তবুও, আসিফের গোয়েন্দা মন কিছুতেই শান্ত হতে পারছে না। পুরনো পাপের কারণে অনুশোচনা হতে পারে, কিন্তু 3 জন মানুষ একসাথে বসে ঠান্ডা মাথায় আত্মহত্যা করবে? তাও আবার বাছেদের মতো শক্ত মানুষ? আসিফ নিজের মনেই বিড়বিড় করল, না, এর পেছনে অন্য কোনো ইন্ধন আছে। কেউ কি তাদের ব্ল্যাকমেইল করছিল? নাকি কেউ তাদের বাধ্য করেছে? আসিফ বাছেদ চৌধুরীর ক্লিনিক আর বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নিল। সে ঘন্টার পর ঘন্টা ফুটেজ দেখল। কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। গত 1 সপ্তাহে ক্লিনিকে প্রচুর রোগী এসেছে, সবাই সাধারণ।
কারো আচরণে অস্বাভাবিকতা নেই। বাছেদ চৌধুরীর সাথে কেউ ঝগড়া করেনি, কেউ হুমকি দেয়নি। ফুটেজ দেখা গেল, মৃত্যুর দিন বিকেলে বাছেদ চৌধুরী শান্তভাবেই ক্লিনিক থেকে বের হয়েছেন। ধুর ছাই, আসিফ বিরক্ত হয়ে টেবিলে ঘুষি মারল। কোনো প্রমাণ নেই, সব ক্লিন। তবে কি এটা আসলেই নিছক আত্মহত্যা? আমি কি ভুল পথে আগাচ্ছি? সহ অভিজাত গুলশান এলাকার এক বিশাল ডুপ্লেক্স বাড়ি। বাড়ির মালিক জহরুল ইসলাম, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। সিমেন্ট, রড থেকে শুরু করে টেক্সটাইল, সব খাতেই তার বিচরণ। জীবনে প্রচুর পরিশ্রম করে আজকের এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। বয়স এখন 60-এর কোঠায়। শরীরটা আর আগের মতো ধকল নিতে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছেন, সব ব্যবসা এবার বিদেশ ফেরত ছেলের হাতে বুঝিয়ে দিয়ে অবসরে যাবেন। শেষ বয়সটা নাতি নাতনিদের নিয়ে আরামেই কাটাবেন। বিকেল বেলা, শীতের মিষ্টি রোদ উঠোনের সবুজ ঘাসে ছড়িয়ে পড়েছে। জহরুল সাহেব বেতের চেয়ারে বসে আয়েশ করে ধপাস ধপাস করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর সান্ধ্যকালীন পত্রিকা পড়ছেন। পত্রিকার পাতায় বাছেদ চৌধুরীর আত্মহত্যারা চিহ্ন হত্যার খবরটা তিনিও দেখেছেন। মাথা নেড়ে চুকচুক করে শব্দ করলেন, মানুষের মনে সুখ নেই, বুঝলে? এত টাকা পয়সা থেকেও শান্তি নেই। এমন সময় বাড়ির প্রধান দারোয়ান গেট থেকে দৌড়ে এসে বলল, স্যার, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার, গেটে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। আপনার সাথে দেখা করতে চায়। দেখা করতে চায়? অ্যাপয়েন্টমেন্ট আছে? না স্যার, বলল খুব জরুরি ব্যক্তিগত কথা আছে। আপনাকে নাকি একাই বলতে চায়। জহরুল সাহেব একটু বিরক্ত হলেন। তবুও অবসর সময়, কৌতূহলবশত বললেন, আচ্ছা, পাঠিয়ে দে, দেখি কি চায়। কিছুক্ষণ পর দারোয়ান একটি ছেলেকে নিয়ে এল। ছেলেটির বয়স 25-26-এর বেশি হবে না। শ্যামবর্ণের ছিপছিপে গড়ন, পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব। ছেলেটির নাম রিফাত। সে খুব ভদ্রভাবে এসে জহরুল সাহেবের সামনে দাঁড়ালো। বিনীত হাসি হেসে বলল, আসসালামু আলাইকুম, আঙ্কেল। ও আলাইকুম আসসালাম। বসো বাবা। রিফাত সামনের চেয়ারটায় বসল। জহরুল সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার পরিচয়? আর কি দরকারে এসেছো আমার কাছে? চাকরির জন্য? রিফাত মাথা নিচু করে একটু হাসল। তারপর খুব ধীরস্থিরভাবে বলল, না আঙ্কেল, আমি চাকরির জন্য আসিনি। আমি এসেছি আপনাকে একটা পুরনো গল্পের কথা মনে করিয়ে দিতে। আমি আপনার একটা গোপন কথা জানি। জহরুল সাহেবের হাতের চায়ের কাপটা একটু নড়ে উঠল। তিনি পেপারটা পাশে রেখে ভ্রু কুঁচকে তাকালেন রিফাতের দিকে। ছেলেটার গলার স্বরে কোনো হুমকি নেই, কিন্তু কথার ধরনটা কেমন যেন হাড়হিম করা। গোপন কথা? কি সব আজেবাজে বলছো? কি জানো তুমি? রিফাত এবার সরাসরি জহরুল সাহেবের চোখের দিকে তাকালো। তার দৃষ্টি এখন আর বিনীত নয়, বরং শিকারীর মতো তীক্ষ্ণ। আমি জানি, আজ থেকে ঠিক 20 বছর আগে আপনি কিভাবে এই বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছিলেন। সবাই জানে আপনার দাদা হার্ট অ্যাটাকে মাতারা চিহ্ন রাগিয়েছিলেন। কিন্তু আসল সত্যিটা হলো, আপনি তাকে মেতারা চিহ্ন রেছিলেন। জহরুল সাহেবের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলামি করে বলে উঠলেন, কি কি বলছো তুমি? এসব মিথ্যা কথা। আমার দাদাজান অসুস্থ ছিলেন। রিফাত তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে চলল, অসুস্থ ছিলেন ঠিকই, কিন্তু মারা যাওয়ার মতো অসুস্থ ছিলেন না। আপনি রাতের বেলা তার ইনসুলিন ইনজেকশনের বদলে বিষাক্ত পটাশিয়াম ক্লোরাইড পোষ করেছিলেন। আর তারপর খুব সুকৌশলে তার টিপসই নিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন। দাদার মৃতারা চিহ্ন তত্তুর পর আপনার আপন চাচাতো ভাই বোনরা যখন পথে বসল, তাদের দিকে আপনি ফিরেও তাকাননি। আপনার ছোট বোন চিকিৎসার অভাবে মারা গেল, ভাই রিকশা চালিয়ে সংসার চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে পঙ্গু হল। আর আপনি সেই লাশের ওপর দাঁড়িয়ে এই অট্টালিকা বানালেন। জহরুল ইসলামের হাত পা থরথর করে কাঁপতে লাগল। 20 বছর আগের সেই কালরাতের কথা এই ছেলে জানল কি করে? কেউ তো ছিল না সেখানে। তিনি তো সব প্রমাণ মুছে ফেলেছিলেন। তার গলা শুকিয়ে কাঠ হয়ে এল। তুমি কে? কি চাও তুমি? টাকা? কত টাকা চাও বলো, আমি দেব। কিন্তু এসব মিথ্যা কথা ছড়াবে না। রিফাত হাসল। সেই হাসি দেখে জহরুল সাহেবের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। রিফাত উঠে দাঁড়ালো, পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, টাকা দিয়ে পাপ ঢাকা যায় না, জহরুল সাহেব। পাপের একটা নিজস্ব গন্ধ আছে, যা যুগ যুগ ধরে বাতাসে ভাসে। ডাক্তার বাছেদ চৌধুরীও আমাকে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি টাকা নিই না।
আমি শুধু পাপের প্রায়শ্চিত্ত চাই। বাছেদ চৌধুরী নামটা শুনে জহরুল সাহেব যেন আকাশ থেকে পড়লেন। তবে কি বাছেদের মৃত্যুর পেছনেও এই ছেলে? রিফাত টেবিলের ওপর ঝুঁকে ফিসফিস করে বলল, আপনার সামনে এখন একটাই রাস্তা খোলা, প্রায়শ্চিত্ত করার রাস্তা। আপনার পাপের বোঝা এতটাই ভারী যে বেঁচে থাকাটাই আপনার জন্য সবচেয়ে বড় লজ্জা হবে। কাল সকালের সূর্য দেখার অধিকার আপনার নেই। জহরুল সাহেব ভয়ে কুঁকড়ে গেলেন। রিফাত তার চোখের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, আত্মহত্যারা চিহ্ন তত্ত্বা, এটাই আপনার একমাত্র মুক্তির পথ। যেভাবে ডাক্তার বাছেদ মুক্তি পেয়েছেন, পুলিশ জানবে এটা আত্মহত্যা, সমাজ জানবে এটা ডিপ্রেশন। কিন্তু আপনি আর আমি জানব, এটা হলো ইনসাফ। রিফাত পকেট থেকে একটা ছোট কাচের শিশি বের করে টেবিলের ওপর রাখল। শিশিটার ভেতরে নীলচে রঙের তরল। সিদ্ধান্ত আপনার, হয় আপনি সম্মানের সাথে চলে যাবেন, নয়তো আমি পুলিশ আর মিডিয়ার কাছে সেই 20 বছর আগের সব প্রমাণ তুলে ধরব। আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার এই সাম্রাজ্য, সব ধুলোয় মিশে যাবে। জেলের ঘানি টানতে টানতে মরবেন, নাকি নিজের বেডরুমে শান্তিতে ঘুমাবেন, সেটা আপনিই ভাবুন। এই বলে রিফাত আর এক মুহূর্ত দাঁড়ালো না। যেভাবে এসেছিল, ঠিক সেভাবেই ধীর পায়ে হেঁটে গেটের দিকে চলে গেল। জহরুল ইসলাম পাথরের মূর্তির মতো বসে রইলেন। সন্ধ্যা নেমে আসছে, পাখির ডাক থেমে গেছে। টেবিলের ওপর রাখা নীলচে শিশিটা যেন তার দিকে তাকিয়ে উপহাস করছে। 20 বছরের সাজানো বাগান আজ এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। জহরুল ইসলামের আত্মহত্যার খবরটা যেন আগুনে ঘি ঢেলে দিল। খবরের কাগজে বড় করে ছাপা হয়েছে, বিশিষ্ট ব্যবসায়ী জহরুল ইসলাম বিষপানে আত্মহত্যা করেছেন। তার লাশের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, এটা আমার পাপের ফল। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই একটি লাইন গোটা শহরে আলোড়ন তুলে দিল। কিন্তু আসিফের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। বাছেদ চৌধুরীর মতো শক্ত মনের মানুষ তাও মেনে নেওয়া যায়, কিন্তু জহরুল ইসলাম, যিনি দাপটের সাথে ব্যবসা করেছেন, যার জীবনে কোনো অভাব নেই, তিনি হঠাৎ এমন কি পাপ করলেন যে আত্মহত্যার পথ বেছে নিলেন? আর দুইজনের সুইসাইড নোটেই পাপ আর প্রায়শ্চিত্ত, এই শব্দগুলোর অদ্ভুত মিল। আসিফ তার চেম্বারে বসে বারবার জহরুল ইসলামের কেস ফাইলটা দেখছিল। এটা কোনো সাধারণ আত্মহত্যারা চিহ্ন তত্ত্বা নয়, আসিফ বিড়বিড় করল। এটা এক ধরনের সাইকোলজিক্যাল মাতারা চিহ্নডার। কেউ একজন এদের মনের গভীরে লুকিয়ে থাকা পাপবোধকে উস্কে দিয়ে মৃতারা চিহ্ন তত্ত্বর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কে সেই ব্যক্তি, আর কি তার উদ্দেশ্য? আসিফ আর দেরি করল না। সে সোজা জহরুল ইসলামের বাড়িতে গেল। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শেষ করেছে, কিন্তু আসিফের মন বলছে এখানে এমন কিছু আছে যা পুলিশের চোখে পড়েনি। বাড়ির পরিবেশটা থমথমে, কাজের লোকেরা ভয়ে জড়সড় হয়ে আছে। আসিফ বাড়ির দারোয়ানকে খুঁজে বের করল। বয়স্ক দারোয়ান গেটের পাশে ছোট টুলটায় বসে ঝিমুচ্ছিল। আসিফ তার কাঁধে হাত রাখতেই দারোয়ান চমকে উঠল। চাচা, ভয় পাবেন না, আমি পুলিশ থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা ছিল। দারোয়ান ভয়ে ভয়ে বলল, জি স্যার, বলেন। আসিফ পকেট থেকে একটা নোটবুক বের করে বলল, আচ্ছা চাচা, জহরুল সাহেব কি গত কয়েকদিন কোনো কিছু নিয়ে টেনশনে ছিলেন? কোনো ফোন বা চিঠিপত্র নিয়ে কি তাকে বিচলিত হতে দেখেছেন? দারোয়ান মাথা চুলকে বলল, না স্যার, তেমন তো কিছু দেখিনি। সাহেব তো সব সময় হাসিখুশিই থাকতেন। ছোট সাহেব মানে উনার ছেলের সাথেও তো সম্পর্ক ভালোই ছিল। ব্যবসায় কোনো লোন টোন ছিল কিনা জানি না, তবে বাড়িতে কোনো অশান্তি দেখিনি। আসিফ কিছুটা হতাশ হল। তবে কি তার ধারণা ভুল? সে যখন চলে যাওয়ার জন্য পা বাড়াল, তখন দারোয়ান হঠাৎ বলে উঠল, 1 মিনিট স্যার, একটা কথা মনে পড়েছে। আসিফ থমকে দাঁড়ালো। কি কথা? দারোয়ান বলল, 3 দিন আগে বিকেলে একটা ছেলে সাহেবের সাথে দেখা করতে এসেছিল। খুব সাধারণ দেখতে, কিন্তু ছেলেটা চলে যাওয়ার পর থেকেই সাহেবকে খুব অস্থির লাগছিল। বারবার বাগানে পায়চারি করছিলেন। আসিফের চোখ জ্বলে উঠল। সেই ছেলের চেহারা কি আপনার মনে আছে? বা সিসিটিভিতে কি দেখা যাবে? জি স্যার, সিসিটিভিতে তো অবশ্যই থাকার কথা। আসিফ আর এক মুহূর্ত দেরি করল না। দারোয়ানকে নিয়ে সোজা কন্ট্রোল রুমে গেল। ফুটেজ রিওয়াইন্ড করে 3 দিন আগের সেই বিকেলে নিয়ে যাওয়া হলো। স্ক্রিনে দেখা গেল, জহরুল সাহেব বাগানে বসে আছেন। তারপর গেট দিয়ে একটা ছেলে ঢুকল। ছেলেটা জহরুল সাহেবের মুখোমুখি বসল। তাদের মধ্যে কিছু কথা হলো। তারপর ছেলেটা পকেট থেকে একটা ছোট বোতল বের করে টেবিলের ওপর রাখল।
জহরুল সাহেব বোতলটার দিকে তাকিয়ে যেন ভূত দেখলেন। ছেলেটা উঠে চলে যাওয়ার সময় একবার ক্যামেরার দিকে তাকালো। আসিফ স্ক্রিনে ছেলেটার মুখটা ফ্রিজ করে জুম করল। আর তখনই তার বুকের ভেতরটা ধক করে উঠল। আরে, এ তো সেই ছেলে। আসিফের মনে পড়ে গেল, বাছেদ চৌধুরীর চেম্বার থেকে বের হওয়ার সময় সে এই ছেলেটাকে দেখেছিল। আবার বাছেদ চৌধুরীর মৃত্যুর পর তার বাড়ির সামনেও ভিড়ের মধ্যে এই ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সেদিন তাকে সাধারণ পথচারী ভেবে গুরুত্ব দেয়নি। কিন্তু এখন সমীকরণটা পরিষ্কার। বাছেদ চৌধুরী এবং জহরুল ইসলাম দুজনকেই মৃত্যুর আগে এই ছেলেটা ভিজিট করেছিল। গট ইউ, আসিফ ফিসফিস করে বলল। এত সহজে যে তোমাকে পেয়ে যাব, ভাবিনি। আসিফের শরীরে নতুন করে উদ্দীপনা জেগে উঠল। এই ছেলেটিই আসল মাস্টারমাইন্ড। সে সরাসরি তারা চিহ্ন ন করছে না, কিন্তু মানুষকে এমন পরিস্থিতিতে ফেলছে যে তারা নিজেরাই মরতে বাধ্য হচ্ছে। কিন্তু ছেলেটাকে, নাম কি তার? আসিফ দ্রুত ফুটেজ থেকে ছেলেটার ছবি প্রিন্ট করে নিল। এবার শুরু হবে আসল শিকার। শহরের আরেক প্রান্তে এক মেয়ে সকাল শুরু হলো আতঙ্কের মধ্য দিয়ে। নাজিয়া, বয়স 28-29 হবে। স্বামী প্রবাসী, মধ্যপ্রাচ্যে থাকে। নাজিয়া তার শাশুড়ি আর একমাত্র ছেলে নিহানকে নিয়ে দেশেই থাকে। ইদানিং নাজিয়ার ঘুমটা একটু বেশিই হচ্ছে। আজও যখন ঘুম ভাঙল, তখন ঘড়িতে সকাল 9টা। সে তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। ড্রয়িং রুমে এসে দেখল শাশুড়িমা সোফায় বসে পান চিবোচ্ছেন। মা, নিহানকে স্কুলে পাঠিয়েছেন? শাশুড়ি টিভির দিকে তাকিয়েই বললেন। হু, ড্রাইভার দিয়ে পাঠিয়েছি। তোমার তো আজকাল বেলার আগে ঘুমই ভাঙে না। শাশুড়ির খোঁচাটা গায়ে না মেখে নাজিয়া বাথরুমে ঢুকল। আড়মোড়া ভেঙে ব্রাশে পেস্ট লাগাতে যাবে, এমন সময় বেসিনের ওপর একটা ভাঁজ করা কাগজের টুকরো চোখে পড়ল। প্রথমে ভাবল কোনো অদরকারি কাগজ। ফেলে দিতে গিয়েও কৌতূহলবশত ভাঁজটা খুলল। চিঠির লেখাগুলো পড়ার সাথে সাথে নাজিয়ার হাত থেকে টুথব্রাশটা খট করে বেসিনে পড়ে গেল। তার সারা শরীর অবশ হয়ে এল। চিঠিতে স্পষ্ট অক্ষরে লেখা, স্বামী বিদেশে হাড়ভাঙা খাটুনি খাটছে, আর তুমি সেই সুযোগে রাহুলের সাথে পরকিয়া করছো। মার্কেটে যাওয়ার নাম করে ঘন্টার পর ঘন্টা হোটেলে কাটাচ্ছ। আমি সব জানি। আমার কাছে সব ভিডিও প্রমাণ আছে। যদি সম্মান বাঁচাতে চাও, তবে আজ রাত 12টায় 10 লাইন মোড়ে দেখা করো। একা আসবে। যদি না আসো, তবে সব ভিডিও তোমার স্বামীর কাছে চলে যাবে। আর তারপর, বুম, তোমার সাজানো সংসার শেষ। নাজিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাহুলের কথা সে আর রাহুল ছাড়া এই পৃথিবীতে তৃতীয় কেউ জানার কথা নয়। তারা তো যথেষ্ট সাবধান ছিল। তবে কি রাহুলই? না, রাহুল কেন করবে? সে তো নাজিয়াকে ভালোবাসে। তাহলে এই চিঠি কে রাখল? শাশুড়ি? না, অসম্ভব। তিনি তো মূর্খ মানুষ, রিডিং পড়তেই জানেন না। আর তার এত বুদ্ধিও নেই। তাছাড়া এই চিঠির ভাষা কোনো শিক্ষিত লোকের। কিন্তু চিঠিটা বাথরুমে এল কি করে? নাজিয়ার বুক ধপধপ করছে। মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো তাকে চেপে ধরছে। সে কাঁপতে কাঁপতে বেসিনের কোনায় বসে পড়ল। যদি এই খবর তার স্বামীর কানে পৌঁছায়, তাহলে তো সব শেষ। শুধু ডিভোর্স নয়, সামাজিকভাবে সে মুখ দেখাতে পারবে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে সে দৌড়ে বেডরুমে গিয়ে ফোনটা হাতে নিল। কাপা হাতে রাহুলের নম্বরে ডায়াল করল। 2 রিং হওয়ার পরই ওপাশ থেকে রাহুলের উৎফুল্ল গলা ভেসে এল। কি ব্যাপার জানু, এত সকালে কল? সব ঠিক আছে তো? নাজিয়া ফিসফিস করে বলল। রাহুল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শান্ত হও আগে, তারপর বলো। নাজিয়া তখন এক নিঃশ্বাসে চিঠির সব কথা রাহুলকে বলল। শোনার পর রাহুলও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অবাক হয়ে বলল, ও আট, এসব কি বলছো? কেউ আমাদের ফলো করছিল? তুমি কি কাউকে কিছু বলেছ? নাজিয়া সন্দেহ ভরা গলায় জিজ্ঞেস করল। আরে পা তারা চিহ্ন গল নাকি? আমি কেন নিজের পায়ে তারা চিহ্ন রাল মারব? আর আমি তো তোমার বাসায় কখনো যাইনি, চিঠি রাখব কি করে? নাজিয়া হতাশ হয়ে বলল। তাহলে কে করলো এসব? আমার খুব ভয় করছে রাহুল। আমি কি করব এখন? রাহুল কিছুক্ষণ ভেবে বলল, শোনো, ভয় পেয়ে ভুল কোনো পদক্ষেপ নিও না। ব্ল্যাকমেইলার যখন দেখা করতে বলেছে, তখন আমাদের একবার গিয়ে দেখা উচিত সে কে এবং কি চায়। হয়তো টাকা চায়। আমি একা যাব? আমার সাহস হচ্ছে না। চিন্তা করো না সোনা, আমি যেখানে দেখা করতে বলেছে, সেখানে যাবে। আমি তোমার আড়ালে থাকব। দূর থেকে ফলো করব। দেখব ব্যাটাকে। যদি কোনো ঝামেলা করে, আমি সামলে নেব।
রাহুল আশ্বস্ত করাই নাজিয়া কিছুটা স্বস্তি পেল। কিন্তু মনের ভেতর কাঁটাটা খচখচ করতেই থাকল। শহরের কোলাহল থেকে দূরে, নদীর পাড়ে একটা নির্জন বেঞ্চে বসে আছে রিফাত। তার দৃষ্টি নদীর ঘোলাটে পানির দিকে। বাতাসের ঝাপটায় তার চুলগুলো উড়ছে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করল। সেখানে বাছেদ চৌধুরী আর জহরুল ইসলামের নামের ওপর লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া। তার নিচে লেখা, নাজিয়া। রিফাত আপন মনেই বলে উঠল, পারলে আমায় ধরো, মিস্টার ডিটেকটিভ আসিফ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। পাপীরা ভাবে তাদের কেউ দেখছে না। কিন্তু আমি দেখি, আমি তাদের ছায়া। সে নদীর দিকে একটা নুড়ি পাথর ছুঁড়ে মারল। পাথরটা পানিতে পড়ার শব্দে নিস্তব্ধতা ভাঙল। নাজিয়া, তোমার সাথে আমি এমন একটা খেলা খেলব যা তুমি কল্পনাও করতে পারবে না। পরকীয়ার সুখ তো অনেক নিলে, এবার একটু ভয়ের স্বাদ নাও। আর রাহুল, তুমিও প্রস্তুত হও, তোমার পালাও আসছে। রিফাত আকাশের দিকে তাকালো। সূর্যটা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। তার মনে হলো, প্রকৃতিও আজ তার খেলার দর্শক হতে প্রস্তুত। তার প্রতিশোধের তালিকাটা বেশ লম্বা। আর এই খেলায় সেই একমাত্র খেলোয়াড়, বাকিরা শুধুই পুতুল। 10 লাইন মোড়ে আজ রাতে এক নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। আর তার চিত্রনাট্যকার স্বয়ং রিফাত। আসিফ কি পারবে সময়ের আগে সেখানে পৌঁছাতে? নাকি আরও একটি ট্র্যাজেডি অপেক্ষা করছে শহরের বুকে? সন্ধ্যার আবছা অন্ধকার তখন সবে নামতে শুরু করেছে। রাহুল তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নিচ্ছিল। আজ প্রিয়ার সাথে ডিনারে যাওয়ার কথা। প্রিয়া, এক বড় শিল্পপতির একমাত্র মেয়ে। রাহুলের সাথে তার বিয়েটা প্রায় পাকা। এই বিয়েটা হলে রাহুলের আর পিছু ফিরে তাকাতে হবে না। কিন্তু প্রিয়া জানে না, তার হবু বরের আসল রূপ। রাহুল শীষ দিতে দিতে টেবিলের ওপর থেকে ম্যানিব্যাগটা তুলে নিতে গেল। ঠিক তখনই তার নজরে পড়ল ম্যানিব্যাগের নিচে ভাঁজ করা একটা হলুদ রঙের চিরকুট। রাহুল অবাক হল। সে তো এখানে কোনো কাগজ রাখেনি। কৌতূহলবশত কাগজটা হাতে নিয়ে খুলতেই তার মুখের শীষ থেমে গেল। চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা, তোমার হবু বউ প্রিয়াকে ঠকিয়ে দীর্ঘদিন ধরে নাজিয়ার সাথে যে পরকীয়ার নোংরা সম্পর্ক চালিয়ে যাচ্ছ, সেটা যদি আজ প্রিয়া জানতে পারে তবে কি হবে ভেবে দেখেছ? প্রিয়ার বাবার সম্পত্তির কানাকড়িও তুমি পাবে না, উল্টো জেলে পচতে হবে। যদি চাও এই গোপন সত্য গোপনই থাকুক, তবে এক্ষুনি করই তোলা মোড়ে চলে এসো। একা আসবে, নয়তো সব প্রমাণ প্রিয়ার হোয়াটসঅ্যাপে চলে যাবে। সময় মাত্র 30 মিনিট। পড়া শেষ হওয়ামাত্রই রাহুলের হাত পা ঠান্ডা হয়ে এল। ধপ করে সে বিছানায় বসে পড়ল। তার বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। নাজিয়ার সাথে তার সম্পর্কের কথা তো কেউ জানে না। তারা যথেষ্ট সাবধান ছিল। তাহলে কে জানল? আর প্রিয়া জানলে তো সর্বনাশ। তার এতদিনের সাজানো স্বপ্ন, কোটি টাকার সম্পত্তি, সব নিমিষেই ধুলোয় মিশে যাবে। রাহুল বুঝল, এখন আর দেরি করা বা যুক্তি খোঁজার সময় নেই। ব্ল্যাকমেইলার কে, সেটা পরে দেখা যাবে, আগে পরিস্থিতি সামাল দিতে হবে। সে দ্রুত বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। শহরের শেষ প্রান্তে করই তোলা মোড়। জায়গাটা দিনের বেলাতেও বেশ নির্জন থাকে, আর রাতে তো ভুতুড়ে। ল্যাম্পপোস্টের আলোগুলো টিমটিম করে জ্বলছে, অধিকাংশ জায়গায় অন্ধকারে ঢাকা। রাহুল বাইক থামিয়ে এদিক ওদিক তাকালো। জনমানবহীন প্রান্তর। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কে আছিস? সামনে আয়। রাহুল কাপা গলায় চিৎকার করে উঠল। অন্ধকারের ভিতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে আলোর নিচে এসে দাঁড়ালো। শান্ত, সৌম্য চেহারার এক যুবক। ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। রিফাত। রাহুল তাকে দেখেই চিনতে পারল না, কিন্তু রাগে তার শরীর জ্বলছিল। সে দ্রুত রিফাতের দিকে এগিয়ে গিয়ে তার শার্টের কলার চেপে ধরল। তুই, তুই সেই লোক? কি চাস তুই আমার কাছে? টাকা? কত টাকা লাগবে বল, কেন আমার পেছনে লেগেছিস? রিফাত রাহুলের হাতের বাঁধন ছাড়ানোর কোনো চেষ্টাই করল না। সে কেবল রাহুলের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, টাকা আমি চাই না রাহুল। আমি চাই তুমি শান্ত হও। আমার চোখের দিকে তাকাও। রাহুলের ইচ্ছে হলো ছেলেটাকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। কিন্তু রিফাতের চোখের দিকে তাকাতেই তার মস্তিষ্কে কেমন যেন একটা ঝিম ধরল। ওই চোখ দুটো সাধারণ নয়, গভীর, অতল গহর যেন। মনে হচ্ছে ওখানে তাকালে আর ফেরানো যায় না। রাহুলের হাতের মুঠো আলগা হয়ে এল। সে আস্তে আস্তে রিফাতকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। তার রাগ বা উত্তেজনা নিমিষেই উবে গিয়ে এক অদ্ভুত শূন্যতা ভর করল মনে। রিফাত ধীরে ধীরে রাহুলের চারদিকে ঘুরতে শুরু করল।
তার কণ্ঠস্বর এখন সাপের মতো হিসহিসে, অথচ সম্মোহনী। আচ্ছা রাহুল, ভেবে দেখো তো, প্রিয়া যদি এসব জানতে পারে তখন কি করবে? সে তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে। যখন জানবে তুমি দিনের পর দিন তাকে ঠকিয়েছ, নাজিয়ার শরীরের সাথে খেলেছ, তখন সে কি ভাববে? সে তোমাকে বিশ্বাসঘাতক বলবে, থুতু ছিটাবে তোমার মুখে। সমাজ তোমাকে ধিক্কার দেবে। তুমি কি সেই অপমান সহ্য করতে পারবে? রাহুল পুতুলের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো রিফাতের কথাই সত্য। অপমান, ছি, প্রিয়া তাকে ঘৃণা করবে, এই চিন্তাটা তার মগজে গেঁথে যেতে লাগল। রিফাত কানের কাছে ফিসফিস করে বলল, তার চেয়ে ভালো নয় কি, সব জানার আগেই নিজেকে শেষ করে দেওয়া? গোপন পাপ গোপনই থাকবে, কেউ জানবে না তোমার নোংরামি। সবাই জানবে তুমি ডিপ্রেশনে মাতারা চিহ্নরা গেছো। প্রিয়া তোমাকে ভালো মানুষ ভেবেই তোমার জন্য কাঁদবে। তোমার সম্মান বেঁচে যাবে। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বিড়বিড় করে বলতে লাগল, আমি পাপী, আমি প্রিয়াকে ঠকিয়েছি, আমার বেঁচে থাকার অধিকার নেই, আমি মরতে চাই, আমি মরতে চাই। রিফাত পকেট থেকে একটা নীল রঙের ছোট বোতল বের করে রাহুলের হাতে ধরিয়ে দিল। মুখে সেই পৈশাচিক হাসি। এই নাও তোমার মুক্তি, এক ফোঁটাতেই সব জ্বালা শেষ। রাহুল কোনো কিছু চিন্তা করল না। তার হিতাহিত জ্ঞান তখন শূন্য। রিফাতের সম্মোহনে সে এতটাই আচ্ছন্ন যে মৃতারা চিহ্ন তত্ত্বই তার কাছে একমাত্র সমাধান মনে হল। সে বোতলের ছিপি খুলে এক নিঃশ্বাসে পুরোটা বিষ গলায় ঢেলে দিল। বিষ পেটে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুলের শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। গলার ভেতরটা জ্বলে যাচ্ছে। সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সম্মোহন কেটে গেল। রাহুল বুঝতে পারল সে কি ভুল করেছে। সে বাঁচতে চায়। সে হাত বাড়িয়ে রিফাতের পা ধরার চেষ্টা করল, গলা দিয়ে গোঙানি বের হচ্ছে, বাঁচাও আমাকে। রিফাত পা সরিয়ে নিয়ে নিচু হয়ে রাহুলের মুখের দিকে তাকালো। তোমাদের মতো পাপীদের এভাবেই মতারা চিহ্নরা উচিত। যারা সমাজে ভদ্রতার মুখোশ পরে গোপনে মানুষের বিশ্বাস নিয়ে খেলে, তাদের এই পৃথিবীর আলো দেখার অধিকার নেই। রাহুল মাটিতে ছটফট করতে করতে একসময় নিথর হয়ে গেল। তার খোলা চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে রইল, যেন শেষবারের মতো ক্ষমা চাইছে। রাত 12টা বাজে। নাজিয়া 10 লাইন মোড়ের এক কোণে তার গাড়ির ভেতর বসে আছে। ভয়ে তার হাত পা কাঁপছে। রাহুল ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। এদিকে ব্ল্যাকমেইলারের দেওয়া সময় পার হয়ে যাচ্ছে। উপায় না দেখে সে নিজেই চলে এসেছে। রাস্তাটা একেবারে ফাঁকা। দূরে একটা কুকুর ডাকছে। নাজিয়া স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। হঠাৎ গাড়ির কাছে টোক্কা পড়ার শব্দে সে চমকে উঠল। জানালার ওপাশে একটা ছেলে দাঁড়িয়ে। রিফাত। সে ইশারায় নাজিয়াকে বের হতে বলল। নাজিয়া বুঝতে পারল এটাই সেই লোক। সে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামল। রিফাত তার দিকে তাকিয়ে বাঁকা হাসল। কি ম্যাডাম, স্বামীকে কতদিন ধরে এভাবে ঠকিয়ে যাচ্ছেন? স্বামী বেচারা প্রবাসে ঘাম ঝরাচ্ছে, আর আপনি দেশে বসে রংতামাশা করছেন। নাজিয়া থতমত খেয়ে বলল, কে কে তুমি, কি চাও আমার কাছে? টাকা চাইলে বলো, আমি দিচ্ছি। কিন্তু প্লিজ, আমার স্বামীকে কিছু জানিও না। রিফাত আস্তে আস্তে নাজিয়ার দিকে এগিয়ে এল। ল্যাম্পপোস্টের আবছা আলোয় নাজিয়াকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। ভয়ার্ত হরিণীর মতো চোখ, এলোমেলো চুল। রিফাতের এতদিনের সংযম আজ যেন বাঁধ মানতে চাইছে না। তার পাপ দমনের মিশনের মধ্যে ঢুকে পড়ছে আদিম কামনাবোধ। টাকা, সেটা তোমায় পরে বলবো। আজ তোমাকে দেখে বুঝলাম, রাহুল কেন তোমার জন্য পাগল ছিল। সত্যিই তুমি অনেক সুন্দর। রিফাতের গলার স্বরে এমন কিছু ছিল যা নাজিয়াকে আরো বেশি ভয় পাইয়ে দিল। সে পিছিয়ে গিয়ে বলল, আমার কাছে আসবে না, আমি কিন্তু এখন চিৎকার করব। রিফাত আরও এক ধাপ এগিয়ে এসে নাজিয়ার চোখের দিকে তাকালো। চিৎকার করলে আমার ক্ষতি নেই সুন্দরী, ক্ষতি তোমার। পুলিশ আসবে, লোক জড়ো হবে। সবাই জানবে তুমি এত রাতে এখানে কেন এসেছো। এখন হয়তো বেঁচে যাবে, কিন্তু স্বামীর সংসার, সমাজ, সেটা কি বাঁচাতে পারবে? নাজিয়া অসহায় হয়ে বলল, তাহলে কি চাও বলো, আমি সেটাই তোমাকে দেব। প্লিজ আমাকে যেতে দাও। রিফাত এবার একেবারে নাজিয়ার সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টি নাজিয়ার চোখের মনির ওপর স্থির। আমার চোখের দিকে তাকাও, নাজিয়া। নাজিয়া তাকাতে চাইল না, কিন্তু রিফাতের আদেশ অমান্য করার শক্তি তার ছিল না। সে তাকালো, আর তাকানোর সাথে সাথেই তার চারপাশটা ঝাপসা হয়ে এল। মাথার ভেতরের ভয়, আতঙ্ক সব যেন ধুয়ে মুছে যাচ্ছে। এক অদ্ভুত ভালো লাগা, এক তীব্র নেশা তাকে গ্রাস করতে শুরু করল।
রিফাত নাজিয়ার হাত ধরে রাস্তার পাশে হাঁটাতে লাগল। তার কণ্ঠস্বর এখন আর রুক্ষ নয়, বরং ভীষণ মাদকতাম। তোমার পাপের শাস্তি আজ তোমাকে দেওয়ার কথা ছিল। কিন্তু না, আমার তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। মৃতারা চিহ্ন তত্ত্বর চেয়েও তীব্র কোনো অনুভূতি দিতে ইচ্ছে করছে। রিফাত আলতো করে নাজিয়ার ঘাড়ে মুখ ছোঁয়াল। নাজিয়ার শরীরটা বিদ্যুৎচমকের মতো শিউরে উঠল। সম্মোহনের প্রভাবে তার বিবেক কাজ করছে না, জেগে উঠছে শুধুই অবদমিত কামনা। সে বাধা দেওয়ার বদলে রিফাতের স্পর্শের কাছে নিজেকে সঁপে দিল। রিফাত তার তপ্ত ঠোঁটজোড়া নাজিয়ার গলার ভাঁজে ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাস নাজিয়ার ত্বকে লাগতেই সে অস্ফুট শব্দ করে উঠল। রিফাত হাত দিয়ে নাজিয়ার কোমর জড়িয়ে ধরল, তাকে নিজের শরীরের সাথে পিষে ফেলতে চাইল। নাজিয়া আর সহ্য করতে পারল না। সম্মোহনের ঘোর আর কামনার আগুনে সে হিতাহিত জ্ঞান হারাল। সে রিফাতের চুলগুলো খামচে ধরে তার মুখটা তুলে আনল। তারপর পাগলের মতো রিফাতের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। শুরু হলো এক হিংস্র, বন্য এক চুম্বন। যেন একে অপরের নিঃশ্বাস শুষে নিতে চাইছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুজন দুজনের মধ্যে হারিয়ে গেল। রিফাত নাজিয়াকে ঝাপটে ধরে চুমু খাচ্ছে, কামড়ে দিচ্ছে ঠোঁট। তাদের শরীরের উষ্ণতায় শীতের রাতও যেন হার মেনেছে। একটু পর মুখ সরিয়ে নাজিয়া হাঁপাতে হাঁপাতে বলল, গাড়ির ভেতরে চলো, এখানে কেউ দেখে ফেলবে। রিফাত হাসল। শিকার এখন শিকারীর বাহুবন্দী। দুজন দ্রুত গাড়ির পেছনের সিটে উঠে বসল। দরজা বন্ধ হতেই বাইরের পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। গাড়ির ভেতরটা মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। দুজন দুজনকে জড়িয়ে ধরল আষ্টেপৃষ্ঠে। পোশাকের বাধা সরে যেতে লাগলো দ্রুত। একে অপরের শরীরের সাথে লেপ্টে গেল। তাদের ঘন ঘন নিঃশ্বাস আর উত্তপ্ত স্পর্শে গাড়ির কাঁচগুলো বাষ্পে ঝাপসা হয়ে এল। বাইরে থেকে আর কিছুই দেখা যায় না, শুধু বোঝা যায় ভেতরে চলছে আদিম এক ঝড়। রিফাত ভুলে গেল তার মিশন, ভুলে গেল তার নীতি। সে এখন শুধুই এক কামুক পুরুষ। আর নাজিয়া, সে ভুলে গেছে তার স্বামী, সন্তান, সংসার। সে এখন শুধুই রিফাতের পুতুল। ঠিক সেই সময়, রাস্তার ওপারে একটা বড় করই গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল বিশাল এক কালো ছায়া। অন্ধকারে তার মুখ দেখা যায় না, শুধু জ্বলজ্বল করছে দুটো চোখ। তার হাতে একটা পুরনো খাতা। ছায়াটি স্থির দৃষ্টিতে ঝাপসা হয়ে যাওয়া গাড়িটির দিকে তাকিয়ে রইল। তারপর খাতাটা খুলল। সেখানে বাছেদ, জহরুল আর রাহুলের নামের পাশে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া। কিন্তু তালিকার নিচে নতুন একটা নাম যোগ হলো, তা হলো রিফাত। ছায়াটি ফিসফিস করে, যেন বাতাসের সাথে কথা বলছে, এমন স্বরে বলল, রিফাত, তুই তোর পথ থেকে সরে গেছিস। তুই নিজেকে বিচারক ভেবেছিলি, কিন্তু আজ তুই নিজেই আসামি। তুই গোপন পাপ করেছিস। তোর নামও এই খাতায় উঠে গেল। এর শাস্তি তোকে পেতেই হবে। ছায়াটি খাতাটা বন্ধ করল। তবে এখনই না, আমার সাথে করা চুক্তি তোকে শেষ করতে হবে। আরও অনেক কাজ বাকি। তোর পাপের প্রায়শ্চিত্ত তুই করবি, কিন্তু তার আগে তোকে দিয়ে আমি আমার কাজ হাসিল করে নেব। কালো ছায়াটি ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশে গেল। দূরে কোথাও একটা রাতজাগা পাখি কর্কশ স্বরে ডেকে উঠল। গাড়ির ভেতরে তখন পাপের উৎসব চলছে, আর বাইরে অপেক্ষা করছে এক অনিবার্য নিয়তি। রিফাত জানে না, সে যে ফাঁদ পেতেছিল, আজ সে নিজেই সেই ফাঁদের সবচেয়ে বড় শিকার। টানা 2 দিন, আসিফের চোখের নিচে কালশিটে পড়ে গেছে। নাওয়া খাওয়া ভুলে সে ছসে বেড়াচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তার পুরো টিম, শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সোর্স, ইনফরমার, সবাইকে সে রিফাতের ছবি দিয়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু ফলাফল শূন্য। ছেলেটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। একটা আস্ত জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে? অফিসে বসে টেবিলের ওপর রাখা রিফাতের ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল আসিফ। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে, বসো, নামটা জ্বলজ্বল করছে। আনিসুর রহমান। আসিফ দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করল। কি ব্যাপার আসিফ? এখনো কোনো আপডেট নেই কেন? তুমি কি করছো? আনিসুরের গলায় স্পষ্ট বিরক্তি। আসিফ ক্লান্ত গলায় উত্তর দিল, স্যার, বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ছেলেটা কোনো সাধারণ অপরাধী নয়। সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখছে না, কোনো মোবাইল ব্যবহার করছে না। খুনি আমার চোখের সামনে ছিল, অথচ এখন তাকে খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় হতাশা আর কি হতে পারে? হতাশ হওয়ার সময় এটা নয়, আসিফ। পাবলিক প্রেশার বাড়ছে। যেভাবে হোক তাকে খুঁজে বের করো। প্রয়োজনে পুরো শহরের প্রতিটি ইঞ্চিতে তল্লাশি চালাও। ফোনটা রাখতেই ওয়্যারলেসে খবর এল,
করইতোলা মোড়ে আরও একটা লাতারা চিহ্ন পাওয়া গেছে। আসিফ আর এক মুহূর্ত দেরি করল না। গাড়ি নিয়ে সোজা ঘটনাস্থলে ছুটল। ঘটনাস্থলে পৌঁছে আসিফ দেখল, পুলিশ কর্ডন করে রেখেছে জায়গাটা। মাঝখানে একটা যুবকের লাশ পড়ে আছে। রাহুল। আসিফ লাশের পাশে নিচু হয়ে বসল। সেই একই দৃশ্য। কোনো আঘাতের চিহ্ন নেই, মুখের পাশে ফেনা। আর লাশের ঠিক পাশেই পড়ে আছে সেই নীল রঙের ছোট কাচের শিশি। আসিফের বুঝতে বাকি রইল না, জহরুল ইসলাম আর এই রাহুলের খুঁতারা চিহ্ন নিয়ে একই ব্যক্তি। আসিফ গ্লাভস পরে রাহুলের পকেট থেকে ফোনটা বের করল। কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। কল লিস্টে শুধু অফিসের কল আর প্রিয়ার কল। কোনো হুমকি নেই, কোনো ব্ল্যাকমেইল মেসেজ নেই। আসিফ বিড়বিড় করল, স্মার্ট। খুব স্মার্ট। রাহুল হয়তো কোনো সিক্রেট চ্যাট অ্যাপ ব্যবহার করত, যেটা মৃতারা চিহ্ন তত্ত্বর আগে ডিলিট করে দিয়েছে বা অটো ডিলিট হয়ে গেছে। নাজিয়া যখন বাসায় ফিরল তখন রাত ৩টা। পা টিপে টিপে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তার শরীরটা অবশ লাগছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। গত রাতের ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। একটা পাপ ঢাকতে গিয়ে সে নিজেকে জড়িয়ে ফেলেছে আরও বড় এক পাপের জালে। রিফাতের সাথে কাটানো সেই মুহূর্তগুলো তার শরীরে এখনো শিহরণ জাগাচ্ছে, কিন্তু বিবেকের তাড়নায় সে কুঁকড়ে যাচ্ছে। পরদিন সকালে রাহুলের আত্মহত্যার চিহ্ন তত্ত্বার খবরটা তার কানে এল। খবরটা শোনার পর নাজিয়ার হাত থেকে চায়ের কাপটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। রাহুল, তার দীর্ঘদিনের গোপন প্রেমিক, সে এভাবে আত্মহত্যার চিহ্ন তত্ত্বা করল কেন? তবে কি সেও রিফাতের শিকার? নাজিয়ার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামল। সে বুঝতে পারল, রিফাত কোনো সাধারণ মানুষ নয়, সে এক ভয়ঙ্কর শিকারী। নাজিয়া ভয়ে ফোন করার সাহস পেল না। যদি পুলিশ তার কল ট্রেস করে, যদি সব ফাঁস হয়ে যায়, তার চেয়ে চুপ থাকাই শ্রেয়। রাহুল গেছে, যাক, নিজের সংসার আর সম্মান বাঁচাতে হলে এই মৃতারা চিহ্ন তত্ত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। আসিফ এখন মরিয়া। রিফাতের ছবি শহরের প্রতিটি থানায় পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, বাস টার্মিনালে পোস্টার লাগানো হয়েছে। আসিফ নিজে সাদা পোশাকে রাস্তায় রাস্তায় ঘুরছে। সেদিন বিকেলে আসিফ এক ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে তার এক ইনফরমারের জন্য অপেক্ষা করছিল। কড়া রোদ, ধুলোবালি আর গাড়ির হর্নে তার মেজাজ শক্তমে। তার ওপর ইনফরমার ব্যাটা দেরি করছে। এমন সময় এক সাধারণ পথচারী তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটির মাথায় একটা ক্যাপ, মুখে হালকা দাড়ি। সে বিনীতভাবে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি স্যার, কয়টা বাজে একটু বলা যাবে? আসিফ এমনিতেই বিরক্ত ছিল। সে রেগে গিয়ে ধমক দিল, আমার কি কাজ নেই? আমি কি এখানে টাইমকিপার হয়ে দাঁড়িয়ে আছি? নিজের হাতে একটা ঘড়ি রাখতে পারো না? ছেলেটা কিছু বলল না, ক্যাপটা একটু নামিয়ে মুচকি হেসে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আসিফ ফিরেও তাকালো না। সে তখনও তার ইনফরমারের ওপর রাগ ঝাড়ছিল মনে মনে। সারাদিনের ব্যর্থ অভিযান শেষে আসিফ যখন বাসায় ফিরল, তখন রাত 10টা। শরীরটা ভেঙে আসছে ক্লান্তিতে। ফ্রেশ হয়ে এসে সে বিছানায় বসল। টেবিলের ওপর পানির বোতলটা নিতে গিয়ে তার চোখ আটকে গেল। পানির জগের নিচে একটা চিরকুট রাখা। আসিফ অবাক হল। সে তো একা থাকে। কাজের বুয়া সকালে আসে, চলে যায়। এই চিরকুট এখানে এল কি করে? সে কাপা হাতে কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, ঘড়ির টাইমটা বললে কি এমন ক্ষতি হতো স্যার? ভদ্রতা তো শিখতে পারতেন। আমাকে খোঁজার জন্য এত সময় নষ্ট না করে আমার দিকে একটু ভালো করে তাকালেই তো পারতেন। আপনার চোখের সামনেই ছিলাম। সময় চলে যায় স্যার, ধরা যায় না। পড়া শেষ হওয়ামাত্র আসিফ মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে পড়ে গেল বিকেলের সেই ঘটনাটা। সেই ক্যাপ পরা ছেলেটা, যার গলার স্বরটা খুব শান্ত ছিল। ওটাই রিফাত ছিল। শিট, শিট, শিট। আসিফ নিজের চুলে মুঠি ধরে চিৎকার করে উঠল। আমি এত বড় গাধা। হাতের মুঠোয় পেয়েও তাকে চিনতে পারলাম না। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, এই চিঠিটা আমার বেডরুমে এল কি করে? আমার ফ্ল্যাটে তো কড়া নিরাপত্তা। আসিফ লাফিয়ে উঠল। দ্রুত ল্যাপটপ অন করে সিসিটিভি ফুটেজ চেক করতে বসল। বাড়ির বাইরের ফুটেজ দেখা গেল, বিকেলের দিকে একটা ছেলে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওই সেই ক্যাপ পরা ছেলেটা, রিফাত। কিন্তু ঘরের ভেতরের ফুটেজ দেখে আসিফের রক্ত হিম হয়ে গেল। সে দেখল, জানালার ফাঁক দিয়ে বা অন্য কোনোভাবে কেউ ঢোকেনি। ফুটেজ দেখা গেল, টেবিলের ওপরের শূন্যস্থানে হঠাৎ করেই একটা ভাঁজ করা কাগজ ভেসে উঠল, যেন অদৃশ্য কেউ সেটা হাওয়ায় ভাসিয়ে আনল। তারপর সেটা ধীরে ধীরে টেবিলের ওপর ল্যান্ড করল।
কোনো মানুষের হাত নেই, কোনো অবয়ব নেই। শুধু কাগজটা শূন্য থেকে আবির্ভূত হলো। আসিফ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরাতে পারল না। এটা কি কোনো ট্রিক, নাকি এর পেছনে কোনো অলৌকিক শক্তি আছে? রিফাত কি মানুষ, নাকি অন্য কিছু? একজন গোয়েন্দা হিসেবে আসিফ বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু নিজের চোখে দেখা এই দৃশ্য তার যুক্তির ভিত নাড়িয়ে দিল। 2 দিন কেটে গেছে। রাত 12টা। শহরের কোলাহল থেমে গেছে। ট্রেন লাইন মোড়ের পাশের জঙ্গলটা এখন নিঝুম। সেখানেই একটা ঝোপের আড়ালে নাজিয়ার গাড়িটা পার্ক করা। নাজিয়া স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। তার পরনে কালো রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা গলার 2 পাশে আলগা করে রাখা। রাহুলের মৃত্যুর পর প্রথম প্রথম ভয় পেলেও এখন নাজিয়ার মন বদলে গেছে। সে নিজেকে বুঝিয়েছে, রাহুল দুর্বল ছিল, তাই মরেছে। আমি কেন মরব? জীবনটা তো উপভোগ করার জন্য। আর রিফাতের ওই বুনো পৌরুষ, ওই সম্মোহনী ক্ষমতা তাকে পাগল করে দিয়েছে। সে এখন আর রিফাতকে ভয় পায় না, বরং তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। রাহুলের চেয়ে রিফাতের সাথে কাটানো সেই উত্তপ্ত মুহূর্তগুলো তাকে অনেক বেশি সুখ দিয়েছে। হঠাৎ প্যাসেঞ্জার সাইডের দরজা খুলল রিফাত। মুখে সেই পরিচিত বাঁকা হাসি। সে কিছু না বলে গাড়িতে উঠে বসল। নাজিয়া এক মুহূর্ত দেরি করল না। সে ড্রাইভিং সিট থেকে উঠে পেছনের সিটে চলে এল। রিফাতও এল। নাজিয়া কোনো কথা না বলে সোজা রিফাতের কোলের ওপর উঠে বসল। রিফাতের 2 উরুর মাঝখানে নিজের জায়গা করে নিয়ে সে তার গলার 2 পাশ দিয়ে হাত জড়িয়ে ধরল। রিফাত নাজিয়ার কোমরে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নিল। নাজিয়া রিফাতের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, রাহুলের আগে এলে না কেন, বলো তো? তাহলে তো জীবনটা অন্যরকম হতো। রিফাত নাজিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তখন তো তোমাকে দেখিনি সুন্দরী। দেখলে কি আর দেরি করতাম? নাজিয়া আহ্লাদী ভঙ্গিতে রিফাতের নাকে একটা কামড় দিল। দুষ্টু। দেখলে না কেন? এখন বুঝতে পারছি, কম বয়সী ছেলের সাথে করার মজাটাই আলাদা। তোমাদের রক্তে আগুন থাকে। এই বলে নাজিয়া রিফাতের সারা মুখে ছোট ছোট চুমু দিতে লাগল। কপাল, চোখ, গাল কোথাও বাদ দিল না। তার গরম নিঃশ্বাস রিফাতের মুখে আছড়ে পড়ছিল। রিফাত চোখ বন্ধ করে সেই আদর উপভোগ করতে লাগল। তার হাত নাজিয়ার পিঠ বেয়ে নিচে নামতে লাগল। হঠাৎ নাজিয়া থেমে গেল। সে রিফাতের ঠোঁটের দিকে তাকালো। ক্ষুধার্ত বাঘিনীর মতো সে রিফাতের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। একটা দীর্ঘ, গভীর এবং ভেজা চুম্বন। দুজনের জিভ একে অপরের সাথে খেলায় মেতে উঠল। নাজিয়া রিফাতের চুল খামচে ধরে তাকে আরো কাছে, আরো নিবিড়ভাবে পেতে চাইল। রিফাতও কম গেল না। সে নাজিয়ার ওড়নাটা এক টানে সরিয়ে দিল। নাজিয়ার কামিজের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিল তার পিঠের নগ্ন ত্বকে। নাজিয়া শিউরে উঠে রিফাতের বুকে মাথা ঘষতে লাগল। গাড়ির ভেতরটা তখন কামনার বাষ্পে ভারী হয়ে উঠেছে। বাইরের পৃথিবীর কোনো অস্তিত্ব তাদের কাছে নেই। তারা একে অপরের শরীরের ভাঁজে ভাঁজে সুখ খুঁজতে ব্যস্ত। পাপবোধ, অনুশোচনা, ওসব এখন তাদের স্পর্শ করতে পারে না। তারা এখন শুধুই দুটো তৃষ্ণার্ত শরীর। গাড়ির ঠিক বাইরে, জঙ্গলের অন্ধকারের মিশে দাঁড়িয়ে ছিল সেই বিশাল কালো ছায়া। তার চোখ দুটো জ্বলছে। সে সবকিছু দেখছে। রিফাতের পতন, তার নীতির বিসর্জন, সবই তার নখদর্পণে। ছায়াটি তার হাতে থাকা পুরনো খাতাটা খুলল। সেখানে নাজিয়ার নামের ওপর আঙুল রাখল। তারপর ধীরে ধীরে নাজিয়ার নামটা মুছে ফেলল। যেন নাজিয়া এখন আর তার টার্গেট নয়, সে এখন রিফাতের খেলার পুতুল মাত্র। তারপর সে খাতার একদম নিচে একটা নতুন নাম লিখল। বড় বড় লাল অক্ষরে লিখল রিফাত। ছায়াটি ফিসফিস করে বলল, রিফাত, তুই তোর নিজের ফাঁদে পা দিয়েছিস। তুই বিচারক হতে চেয়েছিলি, কিন্তু কামনার কাছে হার মেনে তুই নিজেই আজ আসামি। এই মেয়েটা তোর ধ্বংসের কারণ হবে। আমার কাজ প্রায় শেষ। এবার তোর পালা। গাড়ির ভেতরে যখন উত্তাল কামনার ঝড় বইছে, বাইরে তখন ছায়াটি খাতা বন্ধ করে হাওয়ায় মিলিয়ে গেল। রিফাত জানল না, তার আয়ু আর বেশি দিন নেই। সে যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনই তাকে পুড়িয়ে ছাই করে দেবে। গাড়ির পেছনের সিটে রিফাত আর নাজিয়া যেন এক হয়ে মিশেছিল। কামনার উষ্ণতা তখনও কাটেনি, কিন্তু রিফাত আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিল। নাজিয়া তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল, যেন ছাড়লেই হারিয়ে যাবে। রিফাতের স্পর্শের জন্য সে তৃষ্ণার্ত চাতকের মতো হয়ে আছে। নাজিয়া হাঁপাতে হাঁপাতে বলল, উফ, এমন সুখ আমি জীবনে পাইনি রিফাত। রাহুলের সাথে কত বছর ছিলাম, কিন্তু তোমার মতো করে আমাকে কেউ ছোঁয়নি। কি জাদু আছে বলো তো তোমার মধ্যে? রিফাত নাজিয়ার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে ম্লান হাসল।
তার গলার স্বরে এক অদ্ভুত বিষাদ। হয়তো দেরি হয়ে গেছে সুন্দরী। তোমায় যদি আগে পেতাম। এত সুখ হাতের কাছে ফেলে রেখে আমি শুধু মরীচিকার পেছনে ছুটেছি। পাপ আর পুণ্য বিচার করতে গিয়ে নিজের জীবনটাই তুচ্ছ করে ফেলেছি। নাজিয়া কিছু বুঝল না, বোঝার মতো অবস্থায়ও সে নেই। সে রিফাতকে হ্যাচকা টানে নিজের দিকে টেনে আনল। রিফাতের ঘাড়ে মুখ ডুবিয়ে জোরে একটা কামড় বসিয়ে দিল। রিফাত ব্যথায় ওহ করে উঠল। ছাড়ো নাজিয়া, ব্যথা লাগছে। নাজিয়া ছাড়ল না, বরং আরো জোরে চেপে ধরে বলল, আজ তোকে একদম খেয়ে ফেলবো জানু। ছাড়ব না তোকে। তারপর নাজিয়া এমন এক পাগলামি শুরু করল যা রিফাতের কল্পনারও বাইরে ছিল। সে রিফাতের শার্টের বোতাম ছিঁড়ে ফেলল, নখ দিয়ে তার পিঠে আঁচড় কাটতে লাগল। কামনায় মত্ত হয়ে সে রিফাতের শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইল। গাড়ির ভেতরে তখন শুধু তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর নাজিয়ার ফিসফিসানি, তুই শুধু আমার। শুধু আমার। প্রায় ঘণ্টাখানেক পর, নাজিয়া তার গাড়ি নিয়ে চলে গেছে। রিফাত একা দাঁড়িয়ে আছে ট্রেন লাইন মোড়ের সেই নির্জন জঙ্গলের পাশে। রাত আরও গভীর হয়েছে। চারপাশের ঝিঝি পোকার ডাক যেন আরও তীব্র হয়েছে। রিফাত কপালের ঘাম মুছল। তার শরীর ক্লান্ত, কিন্তু মনটা অস্থির। সে বিড়বিড় করে বলল, এবার কার পালা? লিস্টে আর কার নাম আছে? সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল। কিন্তু আশ্চর্য, তার মনের পর্দায় কোনো নাম ভাসছে না, কোনো পাপীর চেহারা ভেসে উঠছে না। তার সেই অলৌকিক ক্ষমতা, যা দিয়ে সে মানুষের গোপন পাপ দেখতে পেত, তা যেন আজ অকেজো হয়ে গেছে। সে প্রাণপণে চেষ্টা করল, কিন্তু সব অন্ধকার। কি হচ্ছে এসব? আমার ক্ষমতা কাজ করছে না কেন? রিফাত নিজের চুল খামচে ধরল। ঠিক সেই মুহূর্তে তার সামনে সেই বিশাল কালো ছায়াটি আবির্ভূত হল। বাতাসের শো শো শব্দ ছাপিয়ে ছায়ার বিকট হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। ছায়াটি রিফাতের দিকে এগিয়ে এল, তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। কি রে রিফাত, নিজের চুক্তির কথা ভুলে গেলি? ছায়ার কণ্ঠস্বর যেন পাতাল থেকে উঠে এল। রিফাত ভয়ে কুঁকড়ে গেল। তার পা কাঁপছে। চুক্তি? ছায়াটি রিফাতের মুখের সামনে এসে হিসহিসে গলায় বলল, তোর মনে নেই, আমি বলেছিলাম, তুই পাপীদের শাস্তি দিবি। কিন্তু শর্ত ছিল, তুই নিজে কোনো পাপে জড়াবি না। তুই নিজে নিষ্পাপ ছিলি বলেই তোকে এই ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু আজ তুই নিজেই এক পাপী। পরকিয়া, জিনা, কামনার ফাঁদে পা দিয়েছিস তুই। রিফাত বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। ছায়াটি আবার হাসল। তোর সব ক্ষমতা শেষ রিফাত। আর শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী আমার ক্ষমতা এখন তার কাছে চলে গেছে যার সাথে তুই পাপে লিপ্ত হয়েছিস। অর্থাৎ, নাজিয়া। রিফাতের রক্ত হিম হয়ে গেল। নাজিয়া, ওই মেয়েটা এখন তার চেয়েও শক্তিশালী? ছায়াটি বলল, হ্যাঁ, এখন নাজিয়া তোকে মাতারা চিহ্ন রবে। কারণ পাপের শাস্তি এখন তোর পাওনা। আর বিচারক সে। ছায়াটি হাসতে হাসতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রিফাত একা দাঁড়িয়ে রইল। তার হাত পা অবশ হয়ে আসছে। তার মানে নাজিয়া এখন সব জানে? সে কি ফিরে আসবে তাকে মারার জন্য? আর তার ছবি তো সারা শহরে টাঙানো। পুলিশ খুঁজছে, নাজিয়াও খুঁজবে। পালাবে কোথায়? তার লুকানোর আর কোনো জায়গা নেই। অন্যদিকে আসিফ এখন পাগলের মতো হয়ে গেছে। ওপর মহল থেকে চরম আল্টিমেটাম এসেছে, 48 ঘন্টার মধ্যে রিফাতকে জীবিত অথবা মৃত চাই। নইলে আসিফের চাকরি থাকবে না। আসিফ তার সব ইনফরমারকে মাঠে নামিয়ে দিয়েছে। কিন্তু এখনো কোনো সলিড লিড নেই। আসিফ তার গাড়িতে বসে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে ভাবছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তার বিশ্বস্ত সোর্স। স্যার, ট্রেন লাইন মোড়ের জঙ্গলে একটা সন্দেহভাজন মুভমেন্ট দেখা গেছে। একটা প্রাইভেট কার আর একটা ছেলেকে দেখা গেছে। রিফাতের মতো সে। আসিফ আর কোনো প্রশ্ন করল না। গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে ট্রেন লাইনের দিকে ছুটল। রাত আরও গভীর হয়েছে। রিফাত তখনও জঙ্গলেই বসেছিল। পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। একটু পরেই হেডলাইটের আলোয় জঙ্গলটা আলোকিত হয়ে উঠল। নাজিয়ার গাড়ি। রিফাত বুঝল, নাজিয়া ফিরে এসেছে। হয়তো তাকে মাতারা চিহ্নর আর জন্যই। কিন্তু রিফাত সহজে হার মানবে না। সে পকেটে হাত দিয়ে দেখল তার তারা চিহ্নরই ঠিক আছে কিনা। সে মনে মনে একটা ঠান্ডা পরিকল্পনা করে ফেলল। আমি তারা চিহ্নর আর আগে ওকে শেষ করব। আমার ক্ষমতা আমি অন্য কাউকে পেতে দেব না। নাজিয়া গাড়ি থেকে নামল না। গ্লাস নামিয়ে হাসল। হেই বেবি, একা একা কি করছো অন্ধকারে? আমার কথা মনে পড়ছিল? নাজিয়ার চোখে আজ এক অন্যরকম দীপ্তি। হয়তো সে নিজেও জানে না তার মধ্যে কি পরিবর্তন এসেছে।
রিফাত নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। গাড়িতে এসো, ভেতরে চলো। রিফাত গাড়িতে উঠে বসল। নাজিয়া কোনো কথা না বলে রিফাতকে জড়িয়ে ধরল। সে রিফাতের ঠোঁটে চুমু খেতে শুরু করল। তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জানু। নাজিয়া রিফাতের মাথাটা দুই হাতে চেপে ধরল, তাকে গভীর চুম্বনে আবদ্ধ করতে চাইল। ঠিক সেই মুহূর্তেই রিফাত তার পকেট থেকে ছুতারা চিহ্ন রিটা বের করল। কোনো দ্বিধা না করে, কোনো মায়া না দেখিয়ে সে সজোরে নাজিয়ার পেটে ছুতারা চিহ্ন রিটা তারা চিহ্ন কিয়ে দিল। নাজিয়া আহ করে আর্তনাদ করে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না রিফাত এটা করতে পারে। কিন্তু রিফাত থামল না। সে উন্মত্তের মতো একের পর একা তারা চিহ্ন ঘাত করতে লাগল নাজিয়ার বুকে, পেটে। তারা চিহ্নতে গাড়ির সিট ভেসে গেল। নাজিয়া রিফাতের হাত খামচে ধরার চেষ্টা করল, কিন্তু রিফাতের শক্তি তখন চরমে। কিছুক্ষণের মধ্যেই নাজিয়া নিস্তেজ হয়ে গাড়ির সিটে এলিয়ে পড়ল। তার খোলা চোখ দুটো রিফাতের দিকে তাকিয়ে রইল। রিফাত রক্তমাখা তারা চিহ্ন রিটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সে বিড়বিড় করে বলল, শেষ, সব শেষ, এবার আমাকে শহর ছাড়তে হবে। রিফাত গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই পুলিশের সাইরেন আর তীব্র আলো তাকে ঘিরে ধরল। আসিফ। সে তার দলবল নিয়ে হাজির। আসিফ গাড়ি থেকে নেমেই দেখল রিফাতের হাতে রক্তমাখা ছুরি। গাড়ির দরজা খোলা, ভেতরে নাজিয়ার রক্তাক্ত লাশ। আসিফ রিফাতের দিকে বন্দুক তাক করে চিৎকার করল, হ্যান্ডস আপ, এক চুল নড়লে গুলি করব। রিফাত কোনো বাধা দিল না। সে শান্তভাবে হাত তুলল। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। আসিফ তার দলের একজনকে পাঠালো লাশটা চেক করতে। অফিসার ফিরে এসে বলল, স্যার, মেয়েটা মাতারা চিহ্ন গেছে। আসিফ রাগে অন্ধ হয়ে গেল। সে দৌড়ে গিয়ে রিফাতের কলার চেপে ধরল। তারা চিহ্ন ওরের বাচ্চা। কেন মা তারা চিহ্ন রলি মেয়েটাকে? কি করেছিল ও? আসিফ রিফাতকে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তুলল। ইন্টারোগেশন রুম। ঘুটঘুটে অন্ধকার, শুধু মাথার ওপর একটা টিমটিম লাইট জ্বলছে। রিফাত চেয়ারে হাতকড়া পরা অবস্থায় বসে আছে। তার সামনে আসিফ। আসিফ টেবিলে জোরে থাপ্পড় মেরে বলল, বল, এসব কেন করেছিস? বাছেদ চৌধুরী, জহরুল ইসলাম, রাহুল, আর এখন এই মেয়েটা, সবাইকে কেন মারলি? তুই কি সাইকো? রিফাত ধীরেসুস্থে মাথা তুলে তাকালো। তার গলায় সেই পুরনো শান্ত ভাব। স্যার, আমি কাউকে মারিনি। ওরা নিজেদের পাপে নিজেরা মতারা চিহ্নরেছে। আমি শুধু মাধ্যম ছিলাম। ফালতু কথা রাখো, সব খুলে বল। তুই কে, কি তোর উদ্দেশ্য? রিফাত বলতে শুরু করল, আমার মা বাবা কেউ ছিল না স্যার। আমি জানি না আমি কে। এতিমখানায় বড় হয়েছি। শুনতাম আমি নাকি কারো অবৈধ প্রেমের ফসল, তাই রাস্তার কুকুরের মতো ফেলে দিয়ে গিয়েছিল। এতিমখানাও একসময় আমাকে তাড়িয়ে দিল। আমি একা হয়ে গেলাম। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম, খিদেও কষ্ট পেতাম। রিফাত একটু দম নিল। তারপর বলল, একদিন সেই জঙ্গলে এক কালো ছায়া আমার কাছে এল। সে বলল, তুই তো নিষ্পাপ, কিন্তু তুই একটা পাপের ফসল। এই সমাজের মানুষ গোপনে কত পাপ করে, কিন্তু তাদের বিচার হয় না। তুই যদি আমার সাথে চুক্তি করিস, তবে তুই তাদের শাস্তি দিতে পারবি। আমি রাজি হলাম স্যার। আমার মনে হলো, আমি তো পাপের কারণেই জন্ম নিয়েছি, তাই পাপীদের শাস্তি দেওয়াই আমার কাজ। আসিফ অবাক হয়ে শুনছিল। রিফাত বলে চলল, সে আমাকে এমন ক্ষমতা দিল, চোখ বন্ধ করলেই আমি মানুষের গোপন পাপ দেখতে পেতাম। যার চেহারা ভেসে আসত, বুঝতাম তার সময় শেষ। আমি শুধু তাদের পাপের কথা মনে করিয়ে দিতাম, বাকি কাজ তাদের বিবেক করত। আত্মহত্যারা চিহ্ন তত্ত্বা তাদের একমাত্র পথ ছিল। কিন্তু নাজিয়াকে কেন মা তারা চিহ্ন রলি? ও তো আত্মহত্যারা চিহ্ন তত্ত্বা করেনি। আসিফ জিজ্ঞেস করল। রিফাত ম্লান হাসল। কারণ আমি ভুল করেছিলাম স্যার। আমি নিজে পাপে জড়িয়ে পড়েছিলাম। নাজিয়ার সাথে ওই নিষিদ্ধ সম্পর্কে জোড়ানোর পর আমার ক্ষমতা চলে গিয়েছিল। ছায়া বলেছিল, যার সাথে পাপ করব, ক্ষমতা তার কাছে চলে যাবে। নাজিয়া বেঁচে থাকলে সে আমাকে মারত, আরও অনেককে মারত। তাই আমি তাকে তারা চিহ্ন রেছি, যেন এই অভিশপ্ত ক্ষমতা আর কেউ না পায়। আসিফ কিছুক্ষণ চুপ করে রইল। ছেলেটা কি পাগল, নাকি সত্যি বলছে? কিন্তু সিসিটিভির সেই ভুতুরে চিঠি, রিফাতের অদৃশ্য হওয়ার ক্ষমতা, সবকিছুই তো অলৌকিক। রিফাত দীর্ঘশ্বাস ফেলল। একটা বিষয় উপলব্ধি করলাম স্যার।
পাপের শাস্তি একমাত্র সৃষ্টিকর্তাই দিতে পারেন। আমি মানুষ হয়ে বিচারক হতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই সবচেয়ে বড় পাপী হয়ে গেছি। তাই আমি সব শাস্তির জন্য প্রস্তুত। আসিফ জবানবন্দি রেকর্ড করে নিল। কেস সলভড। খুনি ধরা পড়েছে, মোটিভ পরিষ্কার, অন্তত পুলিশের খাতায় সাইকোপ্যাথ সিরিয়াল কি তারা চিহ্নলার। আসিফ উঠে দাঁড়ালো। সে দরজার দিকে পা বাড়াল। ঠিক তখন রিফাত পেছনে থেকে ডেকে উঠল। স্যার, একটা কথা। আসিফ ফিরে তাকালো। রিফাত হাসছে। সেই রহস্যময়ী হাসি। আপনার স্ত্রী, যাকে আপনি নিরাপত্তার দোহাই দিয়ে শহর থেকে দূরে গ্রামের বাড়িতে রেখেছেন, আপনি কিন্তু তার দ্বিতীয় স্বামী, তাই না? আসিফ থমকে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই কথা তো কেউ জানে না। রিফাত বলে চলল, আপনার স্ত্রীর প্রথম স্বামী, যে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল, তাকে কিন্তু আপনিই মেরেছিলেন, খুব সাবধানে, যাতে কেউ সন্দেহ না করে। এমনকি আপনার স্ত্রীও জানে না তার প্রথম স্বামী কিভাবে মাতারা চিহ্নরা গেল। আপনি তাকে পাওয়ার জন্য তারা চিহ্ন ন করেছিলেন। আসিফের হাত পা ঠান্ডা হয়ে এল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রিফাত চেয়ারে হেলান দিয়ে হাসতে হাসতে বলল, তাহলে স্যার, এই গোপন পাপের শাস্তি কি করে হবে? বিচারক যখন নিজেই আসামি, তখন বিচার করবে কে? আসিফ দরজার হ্যান্ডেল ধরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রিফাতের হাসির শব্দ তার কানে বাজতে লাগল। সে তারা চিহ্ন ধরেছে ঠিকই, কিন্তু সে কি সত্যিই জিতল? নাকি রিফাতের কথাই সত্য, আমরা সবাই কোনো না কোনো গোপন পাপের অংশীদার? আর সেই পাপের ছায়া একদিন না একদিন আমাদের গ্রাস করবেই। ইন্টারোগেশন রুমের লাইটটা হঠাৎ দপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু রিফাতের হাসির শব্দ আর আসিফের ভয়ার্ত নিঃশ্বাস শোনা গেল। সমাপ্ত।